আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী এবং আমি পারভিন মিতু। আর্থিক খাতে রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি আরও দৃশ্যমান হলে সবকিছু পরিষ্কার হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। আগারগাঁয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স ম্যানেজমেন্টের সভা শেষে উপদেষ্টা বলেন, পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক, শ্রমিক এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। দ্রুতই এই সমস্যার সমাধান হবে। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে বেরিয়ে আসছে দুর্নীতির নানা চিত্র। বিশেষ করে সালমান এফ রহমান ও এস আলমের টাকা পাচারের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার মন্ত্রিসভার একাধিক সদস্য ও এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আর্থিক খাতের অনিয়মের সঙ্গে জড়িত রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বলেন, কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় অর্থ লোপাটকারীদের সহজেই ধরা যাবে। প্রিলিমিনারি ইস্যু নিয়েছে, অনেকের ব্যাংক ইস্যু জব্দ করেছে, এটা প্রিলিমিনারি। তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার যদি আপনার কোনো তদন্ত সে পায় তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। এবং এটার জন্য তো একটা টাস্কফোর্স হচ্ছে ফিরিয়ে আনার জন্য, খুব টেকনিক্যাল জিনিস। আর বাকিগুলো তো মানি লন্ডারিং অন্যগুলো ইস্যু হচ্ছে। আর আমরা তো কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না, এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা দেবে, যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে দেবে। পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক, শ্রমিক এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান উপদেষ্টা। শ্রমিকদের, মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে, বলছে, এবং এখানে কিন্তু অন্যান্য কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে। আপনারা দেখবেন তারাও ইন্ধন দিচ্ছে, এদের আমরা সহযোগিতা করছে। ইন্ধন যারা দিচ্ছে তাদের ব্যাপারে তো সহযোগিতা করছে। এবং এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটা পুলিশ পারবে না, আর্মি, বিজিও পারবেন, এটা নিয়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে। বাজার কারসাজি প্রসঙ্গে তিনি বলেন, ডিসিদের চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজি কমলে নিত্য পণ্যের দামও কমবে। আপনারা যদি বলেন হয় নাই কিছু, আমি দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজিবির সদস্যদের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর পিলখানায় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে এ নির্দেশনা দেন তিনি। অন্যদিকে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধকে বিজিবির মূল দায়িত্ব হিসেবে উল্লেখ করে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না, নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে দীর্ঘদিনের মতপার্থক্য দূর করতে সরকার কাজ করবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এটি কোনো দেশের জন্য মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়াও সীমান্ত হত্যা বন্ধে ভারতের পদক্ষেপ নেওয়া উচিত বলেও জানান ইউনূস। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন চলাকালীন এসব বিষয় নিয়ে সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী মোদী সহ বিশ্ব নেতাদের সঙ্গেও আলাপ হতে পারে বলে জানান তিনি। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন ডক্টর ইউনূস। আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যাওয়া অতীতের মতো কোনো গতানুগতিক সফর হবে না, এটি অবশ্যই একটি তাৎপর্যপূর্ণ সফর হবে। এদিকে জুলাই আগস্টের আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর হাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শনিবার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে যান প্রধান উপদেষ্টা। এই হাসপাতালে বিশ্ববিদ্যালয় ও কলেজের ৮ শিক্ষার্থী সহ ১১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে হাসপাতালে পরিচালক কাজী দীন মোহাম্মদ বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা ৪ শিক্ষার্থীর অবস্থা তিনি দেখেছেন। ৪ জনই মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। তাদের অবস্থার উন্নতি হচ্ছে। এ সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলম সহ হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় শাস্তিপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। ক্ষমাপ্রাপ্তদের মধ্যে ১৪ বাংলাদেশি আজ দেশে ফিরবেন। বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। বাংলাদেশিদের বহনকারী ফ্লাইটটি সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব নয়, আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে চন্দ্রিমা উদ্যানে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, গতকাল বাংলাদেশ নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক। দুই দেশের অনেক অমীমাংসিত বিষয় থাকলেও ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড নিয়ে রিজভী জানান, এই ঘটনায় বিদেশি হস্তক্ষেপ ছিল কিনা তা পুনর্তদন্তে বেরিয়ে আসবে। তার যে জমিদারি পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করছেন, তাহলে প্রতিরক্ষা মন্ত্রী এভাবে কথা বলছেন কেন? বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশের মানুষ একটি সার্বভৌম দেশে বসবাস করুক, এটা কি ভারতের নীতি নির্ধারকরা তারা মোটেই পছন্দ করছেন না? স্বৈরাচারী রাষ্ট্রনায়কের পরিণতি কি হয় সেই বিষয়টি পৃথিবীর বুকে নিদর্শন করে রাখার জন্যই গণভবনকে স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটা জানালেন উপদেষ্টা আদিলুর রহমান খান, মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। দুপুরে গণভবন পরিদর্শন শেষে তারা একথা বলেন আগামীকাল গণভবন জাদুঘর তৈরির কমিটি গঠন এবং এক সপ্তাহ পর জাদুঘর তৈরির কাজ শুরু হবে। বিপুল দেব রায়ের সহযোগিতায় আরও জানাচ্ছেন শাকিলা করিম। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রূপান্তরের লক্ষ্যে প্রাথমিকভাবে গণভবন পরিদর্শন করলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। শনিবার সকালে পরিদর্শন শেষে গণমাধ্যমে কথা বলেন তারা। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচারী খুনি রাষ্ট্রনায়কদের কি পরিণতি হতে পারে এবং জনগণই যে রাষ্ট্রের আসল ক্ষমতার মালিক সেই বিষয়টি নিদর্শন হিসেবে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। তিনি বলেন, ইতোমধ্যে গণপূর্ত ও স্থাপত্য বিভাগের সঙ্গে কথা, আলোচনা এবং ফরমাল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। রোববারের মধ্যেই এ সংক্রান্ত কমিটি গঠন করা হবে। জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকেও, এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ বা এরকম অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথেও যোগাযোগ করার পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এই ফ্যাসিবাদী যে শাসন, এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সারা দেশের বিভিন্ন স্থানে হামলা, সহিংসতা সহ নানা ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা বারে বারে বলেছি, আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা ইনশিওর করব। গণপূর্ত ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কাজটি সম্পন্ন করবে বলেও উল্লেখ করেন উপদেষ্টাবৃন্দ। শাকিলা করিম, RTV, ঢাকা। জাতীয় সঙ্গীত ইস্যুতে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছুই করবে না সরকার। দুপুরে রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশনের সব ধর্মের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, যারা ধর্মীয় উপাসনালয়ে হামলা চালায় প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী প্রতিনিধি তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্ধের রিপোর্ট। শনিবার দুপুরে রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশনের সব ধর্মের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এর আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা, অর্থনীতি সহ নানা বিষয়ে প্রাধান্য দিচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, মসজিদ, মন্দির, মাজারে হামলা গর্হিত কাজ। মাজার ভাঙা হোক, মসজিদ ভাঙা হোক, মন্দির ভাঙা হোক, এগুলো গর্হিত কাজ। এগুলো যেগুলি যেভাবে আছে সেভাবে থাকা দরকার। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এরকম যদি কোনো ইনসিডেন্ট হয় যেখানে আমাদের কমিউনাল হারমোনি,
আমাদের ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়, আপনারা আমাদের জানালে আমরা মুহূর্তের ভিতরে সেটা আইনগত ব্যবস্থা নেব। জাতীয় সঙ্গীত নিয়ে উপদেষ্টা বলেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না বর্তমান সরকার। বিতর্ক সৃষ্টির প্রয়াস, আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা। আসছে দুর্গাপূজার নিরাপত্তায় স্থানীয় জনগণের পাশাপাশি মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। নুসরাত জাহান সিনথি, RTV। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় শাস্তিপ্রাপ্ত 57 বাংলাদেশের মধ্যে 14 বাংলাদেশি আজ দেশে ফিরবেন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অনেক ইকবাল। অনেক জানাবেন যে ক্ষমা পাওয়া 57 বাংলাদেশি কি দেশে পৌঁছেছেন কিনা, আর সেখানকার সর্বশেষ পরিস্থিতির কি জানেন আপনি? সাথী, আপনি যেমনটি বলছিলেন যে সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন ছিল, সেই আন্দোলনকে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে 57 জন বাঙালি কিন্তু তারা বিক্ষোভ করেছিল। সেই বিক্ষোভের প্রেক্ষিতে কিন্তু তাদেরকে সেখানে সেই দেশ সরকার কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে। পরবর্তীতে কিন্তু যে 5 তারিখে সরকার পতন হওয়ার পর অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূস, তিনি কিন্তু হচ্ছে সেই দেশের সরকারের সঙ্গে কথা বলার পর কিন্তু তাদেরকে মুক্ত করে দেয়া হয়। তারই প্রেক্ষিতে কিন্তু তারা যে 57 জন বাংলাদেশি রয়েছেন তাদের মধ্যে কিন্তু 14 জন আজকে 7টার দিকে হচ্ছে দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। তাদেরকে কিন্তু আমরা এয়ারপোর্ট সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা সংযুক্ত আরব আমিরাত থেকে এখানে উপস্থিত আসে 7:45 মধ্যে কিন্তু দেশে এসে পৌঁছানোর কথা রয়েছেন। এখানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং হচ্ছে চট্টগ্রামের যে শাহ আমানত বিমানবন্দর রয়েছে, সেখানে কিছু বাংলাদেশির নামার কথা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছ থেকে, তারা জানিয়েছেন তারা কখন কিভাবে কোন ফ্লাইটে আসবেন তারা কিন্তু এখনও জানতে পারেননি। কিন্তু তারা যখন আসবেন সেই সব ব্যবস্থা কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ নিয়ে রেখেছে এই পর্যন্ত, এবং এয়ারপোর্টের যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটিও কিন্তু জোরদার করা হয়েছে। সাথী, এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ অবস্থা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাভার, গাজীপুর ও আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে সেনা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজিএমইএ জানিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শ্রমিক নেতা ও স্থানীয় রাজনীতিবিদদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর গতকাল এক বৈঠকে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে 2 সপ্তাহ ধরে গাজীপুর ও আশুলিয়ায় ওষুধ ও তৈরি পোশাক শিল্পে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। বকেয়া আদায়, বেতন বৃদ্ধি, ছাঁটাই বন্ধ করা সহ নানা দাবিতে কারখানার সামনে অবস্থান ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। দেশের তৈরি পোশাক শিল্প অস্থিতিশীল করে তুলতে দেশি বিদেশি চক্রান্ত চলছে, অভিযোগ শিল্প মালিকদের। তারা বলছে, এই মুহূর্তে পোশাক খাতের সবচেয়ে বড় সংকট নিরাপত্তাহীনতা। এমন পরিস্থিতি চলতে থাকলে বিশ্ববাজারে দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণের পাশাপাশি ক্রয়াদেশ বাতিলের শঙ্কা তাদের। সেলিম মালিকের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ অনেকটা স্থিতিশীল হলেও হঠাৎ অশান্ত হয়ে ওঠে তৈরি পোশাক শিল্প। সাভার, আশুলিয়া সহ বিভিন্ন জায়গায় নানা অজুহাতে আন্দোলন ও কারখানা ভাঙচুর করে দুর্বৃত্তরা। সহিংস আন্দোলনে গত কয়েকদিন খোলা রাখার পর আবার বন্ধ করে দেওয়া হয় বহু কারখানা। প্রশ্ন হলো, পোশাক শিল্প অস্থির করে তুলতে এমন ইন্ধন দিচ্ছে কারা? এরা কি শ্রমিক? আমরা তো মনে করি না এরা শ্রমিক। তারা বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে চেষ্টা করতেছে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে। এই বহিরাগত শক্তির সাথে হয়তো দেশি এবং দেশের বাইরের চক্রের বা কোনো রকম যোগসাজশ থাকতেই পারে আমরা মনে করি। শিল্প মালিকরা বলছেন, এভাবে চলতে থাকলে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়বে পোশাক খাত। ফায়দা নিতে উৎপেতে আছে বেশ কিছু দেশ। সিজন না, তখন হয়তো সামনের সিজনও বায়াররা চিন্তা করবে যে আমরা কি এখানে কাজ রাখবো বা কতটুকু রাখবো। তো একটা ইমেজের সংকট হবে, একটা অর্ডারের সংকট হবে। এখান থেকে যদি এই সেক্টরটাকে অশান্ত করা যায়, তাহলে বায়াররা অর্ডারগুলি বাংলাদেশে আর প্লেস না করে অন্য কোথাও করবে। কারা সেটার জন্য তৎপর আপনারা সবাই জানেন, এবং সেই ক্ষেত্রে
কাদের ইন্ধন রয়েছে এটা বোঝাটা খুব কঠিন কোনো কাজ নয়। এদিকে কারখানা খোলা রাখার বিষয়ে শুক্রবার শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ আইন শৃঙ্খলা বাহিনী ও শ্রমিক নেতাদের সঙ্গে 2 দফা বৈঠক করে। তাদের আশ্বাসে শনিবার খুলে দেওয়া হয় সব কারখানা। যার যে কারখানায় যে সমস্যা আছে তার সেগুলো লিখিতভাবে ম্যানেজমেন্টকে দেন, প্রয়োজনে বিজিএমইকে দেন, প্রয়োজনে আমরা যারা ফেডারেশন করি আমাদের কাছে কপি দেন। আলোচনার মাধ্যমে কিছু সমস্যা হয়তো খুবই দ্রুত সমাধান করা যাবে, কিছু সমস্যা লং টার্ম, কিছু সমস্যা আরও সময় লাগবে। তৈরি পোশাক শিল্পে সরাসরি নিয়োজিত প্রায় 40 লাখ শ্রমিক আর পরোক্ষভাবে উপকারভোগী কমপক্ষে 2 কোটি মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, এই শিল্প বিপদে পড়লে বিপদে পড়বে বিশাল এ জনগোষ্ঠী, ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। পরিবহন খাতে চাঁদাবাজি কমলেও সে অনুযায়ী নিত্যপণ্যের দাম কমেনি, বিশেষ করে সবজি ও মাছে। বিক্রেতারা বলছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থী ও বিভিন্ন সংস্থার বাজার তদারকির কারণে দাম কিছুটা কমলেও নজরদারির অভাবে ফের বাড়ছে দাম। এদিকে বন্যার অজুহাতে প্রতি বস্তা চালে বেড়েছে 300 থেকে 400 টাকা। ক্রেতারা বলছেন, মাঝে মধ্যে নয়, বাজারের নজরদারি রাখতে হবে সব সময়, ভাঙতে হবে মুনাফাখোর সিন্ডিকেট। আতিকা রহমানের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা বিভিন্ন বাজার তদারকি করে। তখন পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ হওয়ায় কিছুদিন সবজির দাম কম ছিল, কিন্তু আবার পুরনো চেহারায় ফিরেছে। 50 টাকার উপর বেশিরভাগ সবজির দাম। পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, আলু 60 টাকা, করলা 80 টাকা, বেগুন 100 টাকা, পটল 50 টাকা আর টমেটো 160 টাকা কেজি। ক্রেতারা এজন্য দুষছে বাজার সিন্ডিকেটকে। আর বিক্রেতাদের অভিযোগ, নীরব চাঁদাবাজি আর বন্যার প্রভাবে দাম বাড়ছে। রাস্তাঘাটের কোন, গাড়ি যানবাহনের কোন, কিংবা কারণ বাজারের কোন, অনেকটাই চাঁদাবাজিটা কিছুটা নিয়ন্ত্রণে আছে। কিছু চাঁদাবাজি আছে যেটা আড়ালে, সেটা কখনোই প্রকাশ পাবে না। আমার কাছে একই রকম মনে হইতেছে, আমি আসলে কম বেশি দেখতেছি না আর কি। টমেটো কিনলাম 140 টাকা কেজি, ওই চিচিঙ্গা দেখা গেল আপনার 50-60 টাকা, তো অনেক আগে থেকে চলতেছে এরকম। বন্যা নষ্ট হয়েছে যার কারণে আমদানি কম, কারণে একটু দাম বাড়তে। আবার আমদানি হলে 7 টাকা নিয়ে গেলে আমদানি হলে মালের দাম কমে যাবে অটোমেটিক। বাজারে চালের সরবরাহ ঠিক থাকলেও পাইকারি ব্যবসায়ীরা বলছে, বন্যার কিছুটা প্রভাব এবং কর্পোরেট অসাধু চক্রের কারণে দাম বাড়তি। বিভিন্ন জায়গায় মাল মজুদ ছিল, মাল আসতে পারে না, ওই থেকে বাড়ছে। বন্যার কারণে মোটা চালগুলোর দামটা সবচেয়ে বেশি। করোনার পর থেকে 3-4টা কোম্পানিরে যখন চাউলের লাইসেন্স দেওয়া হলো, তখন থেকে বাজারটা বাড়তেছে, কোনো কমতেছে না। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা, সোনালী 250 এবং দেশি মুরগি 500 টাকা কেজি। ব্যবসায়ীরা বলছেন, মুরগির খাবারের উচ্চ মূল্যের কারণে মুরগির দাম কমছে না। ওষুধের দাম যদি কমে তাহলে যে ব্রয়লার আবার 50-60 টাকা এরকম আসবে। রুই, ট্যাংরা, পাবদা ও মলা মাছে কেজিতে 20 থেকে 50 টাকা কমেছে। তবে এখনো চড়া ইলিশের দাম। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1500 টাকা। সাধারণ মানুষ বলছে, নিত্যপণ্যের দাম তাদের নাগালের বাইরে। আমরা এগুলো 1 কেজির সাইজ বিক্রি করতেছি 1500 টাকা কেজি, 1 কেজি 200-300 গ্রাম, এটি বিক্রি করতেছি 1600 টাকা কেজি। যেমন পর্যাপ্ত মাছ আছে তেমন পর্যাপ্ত দামও নিচ্ছে। 700 টাকা থেকে 400 টাকা চলে আসছে, তাহলে আমরা বলতাম যে চাঁদাবাজি কমার কারণে জিনিসের দাম কমেছে। আসলে এটা কোনো ইফেক্ট মার্কেটে নাই। তবে স্থিতিশীল থাকায় কিছুটা স্বস্তি যাচ্ছে সয়াবিন, সরিষার তেল, সব ধরনের ডাল ও মশলা সহ আরও কিছু পণ্যে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। সরকারি চাকরির বয়সসীমা 35 করার দাবিতে বিকেলে শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেছে চাকরি প্রত্যাশীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজেদের সক্রিয় অংশগ্রহণ ছিল জানিয়ে দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের তাগিদ দেন তারা। আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাসেল আল মাহমুদ জানান, সেশন জট সহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের পড়ালেখা শেষ করতে করতেই 30 বছর হয়ে যায়। তাই চাকরির বয়সসীমা 35-এ উত্তীর্ণ করে চাকরি প্রত্যাশীদের হতাশাগ্রস্ত জীবন থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি। দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার সঙ্গে সাক্ষাতেরও সময় চান তারা। আশ্বাস না পেলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন। আমাদের শিক্ষার্থীরা বয়সসীমা হারাচ্ছে, প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা বয়সসীমা হারিয়ে তার যে মৌলিক অধিকার ছিল, এই যে চাকরিতে প্রবেশ করে তারা দেশের উন্নয়ন অগ্রগতিতে তারা অবদান রাখবে, আজকে তারা কিন্তু অবদান রাখতে পারছে না। যতক্ষণ সুস্পষ্ট ঘোষণা আসবে না, আমরা রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাব। দেশের ভোটারদের মতো প্রবাসীরাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান। দেশের বাইরে থাকা প্রায় 1.5 কোটি প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। প্রবাসী অধিকার আন্দোলনের আহ্বায়ক নুরুল মুস্তাফা খোকন বলেন, 2024 সালে ছাত্র
অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে তার অংশীদার প্রবাসীরাও। তিনি বলেন, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকার প্রবাসীরা ফ্যাসিস্ট হাসিনার সরকারকে ক্ষমতা থেকে হটাতে আন্দোলনে শরিক হন। জুলাই মাস জুড়ে এবং আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত বৈধ পথে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন। হাসিনা সরকারের পতনে প্রবাসীদেরও অনেক অবদান রয়েছে। বিশ্বের 120টি দেশে প্রবাসীদের ভোটের ব্যবস্থা রয়েছে বলে জানান বক্তারা। বিশ্বের 120টি দেশে তাদের প্রবাসে থাকা জনগণের ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে। দেশের অর্থনীতিতে যেহেতু প্রবাসীদের ব্যাপক ভূমিকা রয়েছে, সেই কারণে দেশের নির্বাচন ব্যবস্থার মাধ্যমে কারা প্রতিনিধি হিসাবে নির্বাচিত হবেন সে ব্যাপারে প্রবাসীদের মতামত অত্যন্ত জরুরি। 91 লাখ ভোটারের মধ্যে প্রায় 1.5 কোটিরও বেশি ভোটার কর্মসূত্রে বিদেশে অবস্থান করছেন, যা মোট ভোটারের 13%। চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএন কর্পোরেশন নামে একটি শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে 12 জন দগ্ধ হয়েছে। সকালে উপজেলার সোনাইছড়ির তেঁতুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ 12 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে হাসপাতালে আনা 9 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। তাদের মধ্যে 6 জনকে আইসিইউতে রাখা হয়েছে। শ্রমিকদের অভিযোগ, নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই কাজ করায় এই দুর্ঘটনা ঘটে। শুনলাম যে আমাদের লোক, আমরা যোগাযোগ করতে লাগলাম যে কে কে আছে, বলে অমুক অমুক ছিল। এই যে আমার একটা পরিচিত লোক আছে, তাদের দেখতে আসছি আমরা। আমরা তো জাহাজের উপর, আমরা তো এনে ক্লিন করতেছি, ওই মানে ছাতাগুলা ময়লাগুলা পরিষ্কার করতেছি। হঠাৎ না যায় না আবাসে আসে খানার মধ্যে লাগিয়ে গেছে, আমি আর দেখতে পারিনি। কমে এসেছে বন্যার পানি, তবে কিছু এলাকায় পানি ধীর গতিতে কমায় স্থায়ী জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফেনীর দাগন ভুইয়াতে পানি কমছে ধীর গতিতে। স্থানীয়দের অভিযোগ, দাদনার খালের কারণে দীর্ঘদিন ধরে পানিবন্দী আছে মানুষ। এছাড়াও মুসাপুর সুইচ গেট দিয়ে সাগরে জোয়ারের পানি সহজে লোকালয়ে ঢুকে দুর্ভোগ বাড়িয়েছে। পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শিশু, নারী সহ বিভিন্ন বয়সের মানুষ। আর্থিক সমস্যার কারণে অনেকে বাড়িঘর মেরামত করতে পারছেন না। কুমিল্লায় ভয়াবহ বন্যায় প্রায় 1100 কিলোমিটার পাকা সড়কের ক্ষতি হয়েছে বলে জানায় এলজিইডি ও জনপথ বিভাগ। এই জেলার 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। নোয়াখালী, সেনবাগ, সদর পূর্বাঞ্চল, কবিরহাটে স্থায়ী জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এখনও 14.5 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের জলাধার, খাল, বিল ভরাট হয়ে যাওয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুরে বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে সরকারি বেসরকারি সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্ত অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোয়ান ডুবি রয়েছে, দোয়ানের মাল সামান নষ্ট হয়ে গেছে। বহুত কষ্ট করে চলিয়ে আমার যা মানসানা মানুষের পুঁজি বিচারে সব পানির লাগে চলে গেছে। দাদনার খাল বন্ধ থাকার কারণে আমাদের এখানে জলবদ্ধতা প্রথম বৃষ্টি থেকে শুরু হয়েছে। ঠিকাদারের অবহেলার কারণে এই রাস্তার দুর্ভোগ, বড় বড় গর্ত হয়ে গেছে। চলাফেরা করতে পারতেছি না, গাড়িগুলো অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে। যখন আমার গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি ভাঙি গেছে একেবারে। আমরা উচ্চতর রাস্তাটা মেরামত চাই। সম্প্রতি বন্যায় ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত নির্মাণের নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে এসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। বলেন, স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে প্রকল্প তৈরি করতে হবে, যাতে করে তারা এর সুফল ভোগ করতে পারে। এ সময় তার সঙ্গে জেলা প্রশাসক সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছাত্র জনতার আন্দোলনে আহতদের যারা চিকিৎসা দেয়নি তাদের সনদ বাতিল ও অপসারণের দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর স্থবিরতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন এবং বৈষম্যের শিকার চিকিৎসকদের কর্মকর্তাদের প্রতি বৈষম্য হয়রানি অবসানের দাবিও জানানো হয়। অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদের সভাপতিত্বে 7 দফা দাবি উপস্থাপন করেন ড্যাবের মহাসচিব ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম। প্রফেসর রোবেদ আমিনের পদত্যাগ, যারা পদায়িত হয়েছে স্বৈরাচারের দোসর তাদের পদত্যাগ, একটা সুষ্ঠু স্বাস্থ্য ব্যবস্থা,
স্বৈরাচারের দোষরদের অপসারণ, যারা দুর্নীতিতে নিমজ্জিত ছিল তাদের তদন্ত সাপেক্ষে বিচার, এগুলি তো আমার একার দাবি না, আপনাদের সবার দাবি। আওয়ামী সরকারের দোসর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক পালিয়ে যাওয়ার পর সংগঠনের কার্যক্রম পরিচালনায় নতুন ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেছেন সদস্যরা। জাতীয় প্রেসক্লাবে মোহাম্মদ আব্দুর রহিম বক্স দুদুকে ভারপ্রাপ্ত সচিব, সভাপতি ও হুমায়ুন কবির খানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরিবহন সুষ্ঠুভাবে পরিচালনা ও চাঁদামুক্ত দখলমুক্ত রাখার জন্য সরকার সহ সকলের সহযোগিতা চান নতুন দায়িত্বপ্রাপ্তরা। ভারতের মণিপুর রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিদ্রোহীদের বন্দুক যুদ্ধে 4 জন নিহত হয়েছে। শনিবার রাজ্যের জিবিরাম ও বিষ্ণুপুর জেলায় এ ঘটনা ঘটে। এর আগে শুক্রবার মণিপুরের বিষ্ণুপুরে মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে বিচ্ছিন্নতাবাদীদের রকেট হামলায় একজনের প্রাণহানি ঘটে। বার্তা সংস্থা এএফপি জানায়, নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় রাজ্যের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। গেল বছরের মে মাসে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতি সম্প্রদায় ও কুকি-জো উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়। এরপর রাজ্য জুড়ে থেমে থেমে সহিংসতা চললেও এই প্রথমবারের মতো চলমান জাতিগত সংঘাতে ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালানো হয়েছে। ক্ষমতাসীন জান্তা বাহিনীর বিমান হামলায় মিয়ানমারের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানে 11 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 11 জন। শান প্রদেশে সক্রিয় জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠী তা আং ন্যাশনাল লিবারেশন আর্মির মুখপাত্র এলওয়ে ইয়ে উ এ তথ্য নিশ্চিত করেন। প্রসঙ্গত, চীনের শানের নামকাম শহর থেকে সীমান্ত মাত্র 5 কিলোমিটার দূরে। গেল মার্চ মাসে সেনাবাহিনীকে হটিয়ে এই শহরটি নিয়ন্ত্রণে নেয় TNLA। বর্তমানে শান প্রদেশের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করেছে এই গোষ্ঠীটি। পাকিস্তানের বিপক্ষে সফলতা নিয়ে দেশে ফেরার পর বাংলাদেশের পরবর্তী লক্ষ্য ভারত। 2টি টেস্ট ও 3টি টি20কে সামনে রেখে 8 তারিখ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এই সিরিজে বাংলাদেশ ভালো কিছু করবে বলে মনে করেন বিসিবি বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। 19 সেপ্টেম্বর রোহিত কোহলিদের ঘরের মাঠে টেস্ট সিরিজের লড়াইয়ে মাঠে নামবে শান্ত বাহিনী। 2 ম্যাচ টেস্ট সিরিজের পর আছে 3টি টি20। পাকিস্তান সফর শেষ করে ক্রিকেটারদের অনেকেই আছেন বিশ্রামে, কোচিং স্টাফরাও আছেন ছুটিতে। তবে লিটন শান্তরা নিজ উদ্যোগেই ফিরেছেন অনুশীলনে। এদিকে টি20 বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে 3 ম্যাচের টি20 সিরিজকে সামনে রেখে মিরপুরে ঘাম ঝরাচ্ছেন মুস্তাফিজ, সৌম্য, মাহমুদুল্লাহরা। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে হারার পর জাতীয় দলের জার্সি জড়িয়ে আর মাঠে নামা হয়নি তাদের। ফলে লক্ষ্য এবার ভারত সফরে দলের সঙ্গী হওয়া। সিরিজটিকে সামনে রেখে 8 তারিখ শুরু হবে জাতীয় দলের ক্যাম্প, যেখানে 9 তারিখ সকল ক্রিকেটাররা পুরোদমে শুরু করবে অনুশীলন। দলে নেই ইনজুরির সমস্যা। সমস্যা নেই, আমি যতটুকু জানি। আশা করছি যে ফুল টিমকে পাওয়া যাবে। সাকিব কাউন্টি খেলতে গেছে, বাকি সবাই অ্যাভেলেবল থাকবে আশা করছি। 8 তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে, বাট 9 তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্লেজ প্র্যাকটিস হবার কথা। এ সময় ভারত সিরিজ নিয়েও কথা বলেন দেশের খ্যাতিমান কোচ ও ক্রীড়া বিশ্লেষক। জানান, মাহমুদ রানাদের পেস আক্রমণের কারণে ভারত সমীহ করবে বাংলাদেশকে। আমাদের এখন স্ট্রেংথটা আছে ভালো করার, বিশেষ করে আমাদের বোলিংয়ে আমরা যে শক্তিটা দেখেছি সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, দেয়ার ইজ এ গুড চান্স যে আমরা আগের তুলনায় আরও বেশি ডমিনেট করতে পারবো। ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে, আর একটু প্ল্যান্ড ওয়েতে খেলার চেষ্টা করবে। আগে হয়তো যতটা যেভাবে বাংলাদেশে দেখতে সেভাবে দেখবে না। আগামী 19 সেপ্টেম্বর সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে, দ্বিতীয় টেস্ট 27 সেপ্টেম্বর, আর 3 ম্যাচের টি20 সিরিজ শুরু হবে 6 অক্টোবর। রাফি আমিন, RTV, ঢাকা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। প্রাতঃ সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।